সালে এটা হাইকোর্টের দুটো বেঞ্চে এটার হয়েছে, বিচার হয়েছে এবং দুটো বেঞ্চে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দিয়েছিল। এরপরে বিচারপতি খায়রুলকের নেতৃত্বে আমাদের আপিল বিভাগের পুরো আপিল বিভাগের একটা বিভক্ত রায়ের মাধ্যমে এটাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়। অসাংবিধানিক ঘোষণা করা হয় ভবিষ্যতের জন্য, প্রসপেক্টিভলি ডিক্লেয়ার্ড ভয়েড অ্যান্ড আল্ট্রা ভায়োলেন্স অফ দি কনস্টিটিউশন। সেই রায়টা হয়েছিল 2011 সালের 10ই মে খায়রুলকের নেতৃত্বে ওই রায়টা হয়েছিল। তো ওই রায়টার বিরুদ্ধে আমি আই ওয়াজ দ্য লিড পিটিশনার, এবং আমরা 5 জনে আমরা ওটা রিভিউ চেয়েছিলাম। তো রিভিউতে আমরা প্রতিকার পেয়েছি। তো ওই একটা বিজয়। তার মানে যে খায়রুলক সাহেবের যে রায়টা দিয়েছেন সেই রায়টা যেটা তিনি বদলিয়ে ফেলেছিলেন। তিনি প্রথম যেটা আসলে ওটাই রায় যে 10ই মে 2011 সেটাতে তিনি বলছেন প্রসপেক্টিভলি ভয়েড 2 নির্বাচনের পরে। ওটা পরে তিনি বদলিয়ে ফেলেছেন 18 মাস পরে যখন তিনি বিস্তৃত রায় দেন। ওটা কিন্তু ফাইনাল রায় নয়, ওটা বিস্তৃত রায়। ফাইনাল রায়টা ওই শর্ট অর্ডারটাই ফাইনাল রায়। তো উনি কিন্তু বদলিয়ে দিয়েছেন ওই 2 নির্বাচনের পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হবে, ওটা বদলিয়ে দিয়েছিলেন উনি। ইটস এ ফ্রড অন দ্য কোর্ট। এনিওয়ে, তো ওটা বিজয় একটা, যে আদালত আপিল বিভাগের সেই রায়কে অসাংবিধানিক ঘোষণা করেছে এবং যেই রকম আমাদের সংবিধানে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত হয়েছিল সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটা ফিরিয়ে এনেছে। তো এটা একটা বিজয়। আরেকটা হলো যে শেখ হাসিনা শুধু এই যে আদালতের মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নাই, সংসদের মাধ্যমেও করেছিল। এবং যেটা যে পদ্ধতিতে করেছিল, প্রথমে একটা বিশেষ কমিটি, সংসদে একটা বিশেষ কমিটি গঠিত হয়েছিল সাজদা চৌধুরীর নেতৃত্বে, এবং সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন এটার ভাইস চেয়ার। এবং ওটা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা জোটসঙ্গী তাদেরকে নিয়েই ওই বিশেষ কমিটিটা হয়েছিল। বিএনপি তাতে অংশগ্রহণ করে নাই। ওই কমিটি ওই যে খায়রুলকের রায়ের পরে, খায়রুলক যখন অসাংবিধানিক ঘোষণা করল, তারপরে 29শে মে 2011 তারিখে সর্বসম্মত সিদ্ধান্ত নিল যে তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধন করা হবে। পরদিন তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন, প্রধানমন্ত্রী এটা নাকচ করে দিলেন। যদিও ওই যে কমিটির সামনে, বিশেষ কমিটির সামনে প্রধানমন্ত্রীও গিয়েছিলেন, গিয়ে বলেছেন যে একটা সময়সীমা বেঁধে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার রেখে দেন। তো উনি ওনার মত পরিবর্তন করেছে। তো তার বিরুদ্ধে আমি আদালতে, আমরা 5 জন, সেই 5 জনেই আই ওয়াজ দ্য লিড পিটিশনার, আমরা হাইকোর্টে যাই। তো হাইকোর্টে আংশিক আমরা এই যে পেয়েছি, প্রতিকার পেয়েছি, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসছে। তারপরে সংবিধানের কতগুলো 7 অনুচ্ছেদ, যে জোর করে যদি ক্ষমতা দখল করে কিংবা এই সম্পর্কে, এই সংবিধান সম্পর্কে কোনো নাগরিকও যদি মানুষের মনে বিরূপ ধারণা দেয়, তাহলে তারা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হতে পারে। একই সাথে সংবিধানের প্রায় 1/3 তারা ওই যে অসংশোধনযোগ্য বলে ঘোষণা করেছিল। তো এগুলো বাতিল করেছে এবং তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার একটা ওই যে পথ সুগম হয়েছে। একই সাথে যে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে হাইকোর্টের বেঞ্চ, তারা আরেকটা করেছে, সংবিধানের 142 অনুচ্ছেদ, এটা কিন্তু সংবিধান সংশোধন করার প্রক্রিয়া। কয়েকটা অনুচ্ছেদ যদি সংশোধন করতে হয় তাহলে কিন্তু গণভোট করতে হবে। তো ওটাও ফিরিয়ে আনছে। 15 সংসদ মধ্যে ওটাও বাতিল করা হয়েছিল। তো এই কতগুলো ক্ষেত্রে প্রতিকার পেয়েছি। তো আমরা আংশিক প্রতিকার পেয়েছি। তো তাহলে এই যে দ্বিতীয় বিজয়, আংশিক বিজয়। আর তৃতীয়টা হলো, তা আমরা আপিল বিভাগে গিয়েছি, আমরা ওই হাইকোর্টের রায়টাকে চ্যালেঞ্জ করি। আমরা পুরো বিষয়টাই কিছু ব্যতিক্রম ছাড়া, কতগুলো বিষয় ছাড়া প্রায় পুরো বিষয়টু এই 15 সংসদে আমরা বাতিল চেয়েছিলাম। তো সেখানে সুপ্রিম কোর্ট যেটা করেছে, হাইকোর্টের রায়টাই বহাল রেখেছে এবং এতে কিছু জটিলতার সৃষ্টি হয়েছে। তো আমাদের এখন ওই যে আমাদের তত্ত্বাবধায়ক সম্পর্কিত 3টা অথরিটির কাছে 3টা ওই যে বিকল্প আমাদের সামনে আছে। একটা হলো যে ত্রয়োদশ সংসদ ফিরে এসছে,
ওই যে আগের যেই পদ্ধতি ছিল, সর্বশেষ প্রধান বিচারপতিকে নিয়ে উনি হবেন প্রধান উপদেষ্টা এবং এরপরে 10 জন বোধহয় আমার যতটুকু মনে পড়ে তাদেরকে নিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ওটা ফিরে আসছে। আর এটাতে এই যেটা এই 2-3 দিন আগে রায় হলো পঞ্চদশ সংশোধনের পরে, এটা আংশিকভাবে ফিরে এসছে এবং এখানে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার ব্যাপারে জটিলতা আছে। কারণ পঞ্চদশ সংশোধনীতে একটা বিধান আছে যে নির্বাচন হবে, সংসদ নির্বাচন হবে সংসদকে বহাল রেখে। তো সংসদকে বহাল রেখে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা তো দুরূহ বিষয় এবং এটা সম্ভব না। তো এই জিনিসটা আমাদের আপিল বিভাগ, আমরা এটা বাতিল চেয়েছিলাম, এটা আপিল, আরও কয়েকটা জিনিস আমরা বাতিল চেয়েছিলাম, এটা করে নাই। তো এটা ওই আংশিক বিজয়ের অংশ আর কি, যেটা হাইকোর্টে বিজয় অর্জন করেছে ওটা অব্যাহত রয়েছে। আরেকটা হইলো আমাদের যে গণভোট হলো। আপনি এত কথা বললেন, তাহলে আপনি কি এটাকে বিজয় মনে করছেন না কি মনে করছেন? হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার ওই যে পথ সুগম হয়েছে। এখন বলটা হইলো আমাদের সংসদের কোর্টে, কারণ আমাদের এবার জুলাই চার্টার যেটা গণভোট হইল সেখানেও তো একটা ভিন্ন ফর্মুলেশন আছে যে ভিন্নভাবে। তো এই তিনটার সমন্বয় করে এখন আমাদের সংসদকেই সিদ্ধান্ত নিতে হবে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার হবে এবং তারা এই যে সংসদ বহাল রেখে নির্বাচনের যে বিধানটা পঞ্চদশ, সেটা বাতিল করতে হবে অবশ্যই। সারা হোসেন কি বলবেন? ডক্টর বদিউল আলম যেটা বললেন যে তত্ত্বাবধায়ক সরকার আবার চালু করার ক্ষেত্রে পথ সুগম হয়েছে, অতটুকু একটা বিজয় উনি মনে করছেন। আমরা সবাই সেটা মনে করতে পারি, কিন্তু এই যে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, আমরা অবশ্যই রায় এখনো হাতে পাইনি, জাস্ট সংক্ষিপ্ত আকারে এটা শোনানো হয়েছে কোর্টে, লিখিত রায়টা তো পরে পাওয়া যাবে, সেখানে দেখা যাক কীভাবে কি আসে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বাদে যে অন্য প্রশ্নগুলো ছিল কোর্টের সামনে পঞ্চদশ সংশোধনীকে ঘিরে, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন যে 4টি পয়েন্টে হাইকোর্ট সিদ্ধান্ত দিয়েছেন, একটা হলো তত্ত্বাবধায়কের ব্যাপারে, আরেকটা হলো গণভোটের ব্যাপারে, আরেকটা ছিল যে আদালতের এখতিয়ার কতদূর থাকবে, যে আদালত এখন হাইকোর্টে যে আমরা রিট করতে পারি এই ক্ষমতা অধ্যস্থান আদালতের থাকবে কিনা, এরকম একটা ব্যাপার পঞ্চদশ সংশোধনীতে ছিল, সেটা ওনারা বলেছেন যে করা যাবে না। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল যে 2টি যে নতুন ধারা সংযোজন করা হয়েছিল সংবিধানের সাথে, সেই আপনার মনে থাকবে সেই 7-এর ক আর 7-এর খ, যেখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনো অসাংবিধানিক পন্থায় কোনোভাবে, আরও অনেক কিছু আছে কিন্তু মূল কথা হচ্ছে কোনো অসাংবিধানিক পন্থার যেটা কোনো ব্যাখ্যা নাই, সেভাবে কেউ অন্য কোনো নাগরিকের যদি সংবিধানের উপর আস্থা কমানোর চেষ্টা করে বা আস্থা নষ্ট করার চেষ্টা করে, সেটার জন্য তাকে রাষ্ট্রদ্রোহিতার জন্য দায়ী হতে হবে। এবং সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা বলে আমরা জানি না যে অন্য কোনো দেশে এরকম কোনো অপরাধ আছে কিনা, কিন্তু এরকম একটা অপরাধ সৃষ্টি করার চেষ্টা করা হলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এবং এখানে আরেকটা জিনিসও বলা হয়েছে 7-এর খতে, যেই সংবিধানের যেই অংশ বিশেষগুলোকে সংবিধানের বিশেষ মৌলিক কাঠামো হিসেবে ধরা হবে বা বেসিক স্ট্রাকচার, সেগুলোকে কোনোভাবে কোনো সময় সংসদও কিন্তু কখনো পরিবর্তন করতে পারবে না। তো এই দুইটা, হ্যাঁ, 1/3 দিয়ে। সো এই বিষয়টা, এই দুইটা বিষয় যে বাতিল করা হয়েছে, এটা আমার কাছে মনে হচ্ছে যে খুব বড় একটা বিজয় আসলে। কারণ এই 2টি ধারা সংযোজন করা মানে পুরো আমাদের সংবিধানকে প্রায় আসলে অর্থহীন করে ফেলা। যেখানে সংবিধানের 7 ধারায় বলা আছে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, আবার 7-এর ক আর খতে বলে দেওয়ার চেষ্টা হচ্ছিল যে জনগণকে কিভাবে ষড়যন্ত্রের জন্য দায়ী করা হবে, রাষ্ট্রদ্রোহিতার জন্য দায়ী করা হবে, কেন, তাই না, সম্পূর্ণভাবে বাকস্বাধীনতা হরণ করা। তো সেই 2টা ধারা বাতিল করা আমার মনে হচ্ছে অনেক বড় একটা ইঙ্গিত এবং অনেক বড় একটা বিজয় অবশ্যই। এখন যেটা আরেকটা ব্যাপারও আছে যে হাইকোর্ট তো এই 4টি বিষয়গুলো বাতিল করেছেন এবং এখন আমাদের অ্যাপেলেট ডিভিশনে মোটামুটি সেই রায়টাই টিকিয়ে রেখেছেন। এবং সেটার আরেকটি ইমপ্লিকেশন হচ্ছে যে পঞ্চদশ সংশোধনীর যে অনেকগুলো ধারা আসলে এখানে ছিল, প্রায় 55 বোধহয়,
এবং আরও কয়েকটি মৌলিক বিষয়, সেগুলো নিয়ে কিন্তু হাইকোর্টও হাত দেন নাই, অ্যাপেলেট ডিভিশনও হাত দেননি। তারা বলেছেন যে এই বিষয়গুলো সংসদ দেখবেন। তো তার মধ্যে কি কি আছে? একটা বড় বেশ কয়েকটি বিষয় আছে যেগুলো আসলে ইতিহাস ঘিরে, এবং আমরা জানি আওয়ামী লীগের আমলে আমরা অনেকেই সমালোচনা করেছি, আপনি বিশেষ করে, এবং আপনাদেরকে সাথে আমরা আই থিঙ্ক আমরা আরও অনেকেই একমত হয়েছি যে আদালতের মাধ্যমে ইতিহাস স্থাপন করার প্রচেষ্টাটা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ যেটা হয়েছে ওই সময়। তো এখন সংবিধানের মানে সংবিধানেও এই সংযোজনগুলো জোর জবরদস্তিভাবে করে একই চেষ্টা হয়েছিল। যেমন বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, যেটা প্রশংসিত সারা দুনিয়া জুড়ে অবশ্যই, কিন্তু সেটাকে কেনই বা সংবিধানের সাথে জুড়ে দিতে হবে সেটা অনেকের কাছে পরিষ্কার ছিল না, কিন্তু সেটাই করা হয়েছে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে। মানে ভাষণের অর্থ বা গুরুত্ব কোনোভাবেই তো কমে না যদি এটা সংবিধানের সাথে সংযোজন না করা হয়। তারপরে ওই সময় সংযোজন করা হয়েছিল। আবার স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন না দিয়েছেন এটা নিয়ে একটা তর্ক বিতর্ক আছে, কিন্তু এখানে বঙ্গবন্ধুর নামে যে ঘোষণা সেটা আবার সংবিধানের সাথে সংযোজন করা হয়েছিল। তো এই জিনিসগুলো আসলে প্রয়োজন ছিল কিনা আমার মনে হয় এটা নিয়ে আমরা আরও আলোচনা করতে পারি, কিন্তু এই বিষয়গুলো নিয়ে হাইকোর্ট অ্যাপেলেট ডিভিশন কোনো কথা বলেনি। তারা বলেছেন যে এগুলো যে করা হয়েছে সংসদ দেখবে, এগুলো রাখবে না, ফেলে দিবে। আরেকটা দিক হচ্ছে যে পঞ্চদশ সংশোধনী যখন করা হয় তার মধ্যে ধর্মনিরপেক্ষতার ব্যাপারে যে পরিবর্তনগুলো মাঝখানে এসেছিল, মার্শাল ল প্রক্লেমেশনের মাধ্যমে, পরবর্তীতে পঞ্চম সংশোধনীর মাধ্যমে যে ধর্মনিরপেক্ষতার পুরা কাঠামোটা যে আসলে সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে সেগুলো আবার সংযোজন করার জন্য এর আগে একটা রায় হয়েছিল পঞ্চম সংশোধনী নিয়ে, সেই রায়ে ওই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। তো ওই অনুযায়ী নতুন করে আবার এই ধারাগুলো সংযোজন করা হয়েছে। কিছুটা হলো সম্পূর্ণভাবে ৭২-এর সংবিধানে যা ছিল তা আরোপ করা হয়নি, নতুন নতুন কিছু ধারা অবশ্যই নিয়ে আসা হয়েছে। তো সেটাও একটা যাচাই বাছাই করার ব্যাপার, যে কারণে আমি কিছুটা কি বলবো রিলিভড হয়েছিলাম যে ডক্টর বদিউল আলমের মামলায় যে আবেদনটা করা হয়েছিল যে সম্পূর্ণভাবে পঞ্চদশ সংশোধনীটা বাতিল করা হোক, সেটা যেহেতু কোর্ট করে নাই, সেটাতে অ্যাজ আই সেড কিছুটা রিলিভড হয়েছিলাম এই কারণে যে যদি সম্পূর্ণরূপে বাতিল হতো তাহলে ধর্মনিরপেক্ষতাও যে ফিরে আসলো বা অসাম্প্রদায়িকতার বিষয়গুলো যে আবার সংবিধানে ফিরছে ওগুলো তো একসাথে বাতিল হয়ে যেত। এখন আমার কাছে মনে হচ্ছে যে এই প্রশ্নগুলো সংসদে যাবে, সংসদে আলাপ আলোচনা হতে পারে যে ওনারা এগুলো আবার বাদ দিতে চাচ্ছেন কিনা। মানে আমরা এই যে ৫-১০ বছর পরে আমাদের পুরা রাষ্ট্রীয় পরিচয়টা কি বদলাতে থাকবো কি না, নাকি একটু স্থির হওয়ার চেষ্টা করব, এবং কোন পয়েন্টে ওনারা পরিবর্তনগুলো আনবেন, কোনটাকে ওনারা প্রায়োরিটি দিবেন, অগ্রাধিকার দিবেন, এই বিষয়গুলো তো এখন আমাদের সামনে আছে। মনে হচ্ছে অ্যাটলিস্ট যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটাকে অগ্রাধিকার দেওয়াই উচিত, কারণ এটার উপরেই নির্ভর করবে আমরা 5 বছর পরে কোন দিকে যাব, আবার আমরা নির্বাচন কী ধরনের হবে, কারা অংশগ্রহণ করবে, এরকম প্রশ্নে আমরা আটকে যাব, নাকি যেই ধারাটা সবাই আবার চালু করতে চেয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার ধারা সেটা আমরা ঠিক মতো সেটা নিয়ে আমরা এগোতে পারবো। কিন্তু মনে হচ্ছে সেটার উপরে ফোকাসটা করা উচিত, অন্যান্য প্রশ্নগুলো নিয়ে কী হবে সেটা তো আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। যারা বদিউল আলম মজুমদার, মানে আমরা দুজন প্রায় একই রকমই কথা বলেছেন এবং সেটাই স্বাভাবিক, একসাথেই লড়াইটা করেছেন, মামলা হয়তো আপনি লড়েছেন, উনিও একভাবে চেম্বার থেকে হয়েছে, জি জি উনি একভাবে লড়েছেন। তো এইটা ধরেন জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার তো একটা প্রপোজিশন আছে, আবার এইখানে মানে আমি যতদূর বুঝেছি খুব স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না, এই দুটো করে ক্ল্যাশ করবে কি হতে পারে। এখন এই জন্যই বলছি, তো আপনার এই প্রশ্নের আগে ওই যে আমি যেটা এক কথা বলেছি, এটা এখন বলটা এখন সংসদের কোর্টে, সংসদে এইসব সমাধান করতে হবে, 3টা অল্টারনেটিভ আছে। তো তার আগে ওই যে আমিও বলেছিলাম যে 7 খ বাতিল করেছে এবং এগুলো নিঃসন্দেহে বড় অর্জন, এবং 7 ক যেটা যে কেউ যদি বল প্রয়োগ করে ক্ষমতা সংবিধান বাতিল করে ইত্যাদি, এগুলো দেশদ্রোহিতা, এটাকে বলা হয় যে হালাল সংশোধনী। এটাকে হয়েছে, এটা পাকিস্তান থেকে এসছে, এটা যুক্ত করা হয়েছে। আর পরেরটা তো ওই যে নাগরিকরা সংবিধান সম্পর্কে কিছু বললেই এটা দেশদ্রোহিতা, এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তো এগুলো বাতিল হয়েছে, নিঃসন্দেহে এগুলো ভালো অর্জন। তো আমরা স্যারা যেটা বলেছেন যে আমরা আমাদের প্রাথমিক সাবমিশনে আমরা পুরোটাই বাতিল চেয়েছি, কিন্তু পরবর্তীতে আমরা যখন আমাদের যে আইনজ্ঞ যিনি যখন কোর্টের সামনে করেছেন
সাবমিট করে কোর্টের সামনে যখন আর্গুমেন্ট করেছেন, তখন ওই যে কিছু কিছু আমরা সবগুলো বাতিল চাই নাই, কিছু কিছু যেমন ওই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সম্পর্কে, তারপরে আমরা ওই যে নির্বাচন কমিশন সম্পর্কে একটা বিধান আছে, এই কতগুলো অনেকগুলো বিষয়, এবং আমার সাথে তখন স্যারেরও কথা হয়েছিল, ওনারও পরামর্শ আমরা নিয়েছি, সেই অনুযায়ী আমরা পুরোপুরি বাতিল চাই নাই, কিন্তু কিছু কিছু ওই যে তারা এটাকে বলে কন্ডোনেশন, তারা মার্জনা করার আমরা চেয়েছিলাম, ওকে। কিন্তু ওইদিকে আমাদের বিচারালয় হাঁটেনি, হাইকোর্ট যেটা রায় দিয়েছে ওটাই বহাল রেখেছে। এবং এই পুরো বিষয়টা এখন 3টা অল্টারনেটিভ আছে, এই এখন আমাদের সংসদকেই এটা সিদ্ধান্ত দিতে হবে কীভাবে এটা সমাধান হবে। তবে একটু ইতিহাসের দিকে একটু আমরা তাকাতে চাই, একটু প্রেক্ষাপটটা। এই পুরো বিষয়টা এসছে কিন্তু একটা এই যে আদালতের রায় সম্পর্কে একটা অপব্যাখ্যা, যে 10ই মে 2011 তারিখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল করে। 29শে মে যে ওই যে বিশেষ কমিটি তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধনের একটা প্রস্তাব করে, শুধু তাই নয়, একটা খসড়াও তৈরি করেছে, সংবিধান সংশোধনের খসড়াও তৈরি করেছিল। পরদিন তারা প্রধানমন্ত্রীর কাছে যান, প্রধানমন্ত্রী এটা নাকচ করে দেন। নাকচ করে দিয়ে উনি একটা বক্তব্য রেখেছিলেন, আমি একটা বইও লিখেছি সম্পর্কে। তিনি বক্তব্য দিয়েছেন যে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে, আমি করি নাই, আদালতের রায় মানা আমাদের জন্য বাধ্যতামূলক। এবং উনি বলেছেন, কোট করি আমি, যে আদালত বলেছে, আদালত তার পর্যবেক্ষণ বলছে, যদি পরবর্তী 2 নির্বাচন সংসদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হয়, তাহলে সংসদকে সেই সিদ্ধান্ত নিতে হবে, যেটা আদালত বলেনি। আদালত ক্লিয়ারলি বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসপেক্টিভলি ভবিষ্যতের জন্য বাতিল করা হলো এবং অসাংবিধানিক ঘোষণা করলো, এবং পরবর্তী 2 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হইতে পারে। এবং এরপরে বলেছে পরবর্তীতে যে পর্যবেক্ষণ, যে সংসদ চাইলে বিচারপতিদেরকে বাদ দেওয়ার জন্য, আগেরটা আনকন্ডিশনাল ছিল, বিচারপতিকে বাদ দেওয়ার জন্য সংসদ এটা সংশোধন করতে পারে। তো শেখ হাসিনা যখন বলেছে যে সংসদ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, আমাদের কিছু করার নেই, এখন আমাদের এটাই গ্রহণ করতে হবে, এবং এই যুক্তির ভিত্তিতেই তিনি 5ম সংশোধনী পাশ করে সংসদের মাধ্যমে এতে বাতিল করে। তো আমার কাছে এটা সবাই মেনে নিয়েছে যে এটাই আমাদের নিয়তি, এটাই হবে। কিন্তু আমি দুর্ভাগ্যবশত আইনজ্ঞ না হয়েও আমি এটা গ্রহণ করি নাই। আমি একটু ঘাটাঘাটি করেছি, ঘাটাঘাটি করে দেখেছি যে সংসদ আদালত তাই বলে নাই। আদালত পরবর্তী 2 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার কথা বলেছে। এবং শুধু তাই নয়, এই যে 7 খতে যেটা 1/3 যে অসংশোধনযোগ্য, যে সংবিধানের কতগুলো মৌলিক কাঠামো আছে, এই কাঠামোগুলো পরিবর্তন করতে পারে না। শেখ হাসিনা যে বক্তব্যটা দিলেন, এর মাধ্যমে সবাই ধরে নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার আর মানে জীবন্ত নেই, মৃত। অতএব আমাদের ওই যে দলীয় সরকারের অধীনে হইতে হবে। তো এটা আমার কাছে গ্রহণযোগ্য ছিল না। এবং এই যে 7 খতে যেটা বলা হয়েছে যে 1/3 এটা অসংশোধনযোগ্য। তো এই সংবিধানে কতগুলো বলে বেসিক স্ট্রাকচার, মূল কাঠামো, যেমন গণতন্ত্র, আইনের শাসন ইত্যাদি, এই বিষয়গুলো এই সংসদ কিন্তু এগুলো পরিবর্তন করতে পারে। মাঝে যদি আপনাকে একটু বোঝার জন্য জিজ্ঞেস করি, বেসিক স্ট্রাকচারটা কি? বেসিক স্ট্রাকচার হলো ওই যে সহজভাবে উদাহরণ দিলে একটা দালানের কথা চিন্তা করেন, এটাতে কত পিলার থাকে, কনস্টিটিউশন দিয়ে বলে, কনস্টিটিউশনে বলে যে কতগুলো বিষয় আছে, যেমন আইনের শাসন, গণতন্ত্র, তারপরে আরও এরকম 4-5টা আছে, যেগুলো হলো হয় এগুলো পরিবর্তন করতে হলে হয় গণপরিষদ লাগবে, না গণভোট লাগবে। জনগণের সংবিধান হলো উইল অফ দি পিপল, জনগণের মতামতের, জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি।
সেটা খুব স্পষ্ট করে ডিফাইন করে থাকা উচিত না। হ্যাঁ, ওই যে কয়েকটা আচ্ছা, আছে, এটা আদালতে আবার এগুলো তো পরিবর্তন হয়েছে, আমাদের একাধিক পরিবর্তন রায় হয় হয়েছে। মানেই তো বেসিক নয়। ওই যে কতগুলো জিনিস আছে এগুলো তো ধরে নেওয়া হয়, এগুলো কিন্তু আমাদের জুরিসডিকশনে এই বাংলাদেশ, ইন্ডিয়া এইসবে এই বেসিক স্ট্রাকচার ডকট্রিনটা আমরা গ্রহণ করি, কিন্তু পশ্চিমা দেশে এগুলো গ্রহণ করে না এই বেসিক স্ট্রাকচার। কি বলবো যে কিভাবে এসছে জিনিসটা, জি। মানে এই মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার ডক্টরিন এসছে এই ভিত্তিতে যে একটি আদালত থেকে যখন কোনো সাংবিধানিক সংশোধনীকে আবার এক্সামিন করা হবে, পরীক্ষা করা হবে, সেটা সাংবিধানিক কিনা সেটা কিভাবে বলা হবে, সাধারণত ধরে নেওয়া হয় একটা মানে সাংবিধানিক সংশোধনীকে তো কোর্ট খুব সহজে আসলে কখনো অসাংবিধানিক ঘোষণা করেনি। এইটা করার জন্য যে ফার্স্ট একটা বিশাল জাজমেন্ট ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট দেয় কেশবানন্দ ভারতী নামে, সেখানে এই থিওরিটা আসে, মৌলিক কাঠামোর থিওরি। অবশ্যই বাংলাদেশেও ইস্ট পাকিস্তান আমলেও আমাদের ঢাকা হাইকোর্টের একটা রায় ইনফ্যাক্ট ছিল, এটা অরিজিন হয়েছে বাংলাদেশে, কিন্তু ফজল কাদের চৌধুরীর নামে যে রায়টা হয়েছে সেখানে ওই বিষয়টা এসেছিল, বাট সারা পৃথিবী জানে ওই ইন্ডিয়ান জাজমেন্টটা, পরে ওটা আমরা আবার ফলো করেছি, ওখানে আরও বিস্তারিতভাবে এসছে। তো সেখানে কিন্তু বলা হচ্ছে যে কোনো সংবিধানের একটা মৌলিক কাঠামো থাকতে পারে, কিন্তু মৌলিক কাঠামোর কিভাবে এটা কিভাবে নির্ধারণ করা হবে সেটা কোর্ট করতে পারে। আপনি যেটা বলছিলেন যে না, এটা সবার জানা উচিত, সেটা ঠিক, কিন্তু এটা আসলে আগে থেকে লে ডাউন করা যায় না এরকম সংবিধানের মধ্যে যে এগুলোই হচ্ছে তার মানে আমি basic যদি structure। বেসিক্যালি ইটস এ পারসেপশন, এটা একটা ইন্টারপ্রিটেশন বলতে পারেন, একটা ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন তো টাইম টু টাইম চেঞ্জ হতে পারে। টাইম টু টাইম চেঞ্জ হতে পারে, কারণ সমাজে যেরকম পরিবর্তন হচ্ছে সেজন্য চেঞ্জ হতে পারে। কিন্তু এখন পর্যন্ত যেগুলো আমাদের কোর্ট বলেছে মৌলিক কাঠামোর অংশ, তার মধ্যে গণতন্ত্র একটা, আইনের শাসন একটা, বিচার ব্যবস্থার স্বাধীনতা একটা, মৌলিক অধিকার যেমন একটা, পঞ্চম সংশোধনীতে তারা কিন্তু সুষ্ঠু বলেছে, নির্বাচন, আমার যতটুকু মনে হ্যাঁ, পড়ে, ইলেকশন প্রসেস, আর পঞ্চম সংশোধনীর রায় তারা কিন্তু বলেছিল যে ধর্মনিরপেক্ষতাও কিন্তু মৌলিক কাঠামোর একটি অংশ। তা এখন এবং ওই প্রেক্ষিতে এটা আবার সংযোজন করা হয় সংবিধানে। সো বাট আই থিঙ্ক এখানে সংবিধানে যে চেষ্টা করা হয়েছে যে ওই সময়কার সরকার যেটাকে মৌলিক কাঠামো মনে করেছে সেগুলো তারা বলে দিবে আগে থেকে সংবিধান, এবং সেটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, ব্যাখ্যা করতে পারবে না, সেটা কিন্তু এই মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনেরই পরিপন্থী। না, কিন্তু আমরা তো আমি একটু